মোবাইল কোর্টের বিচার এরকম সম্ভব হয়। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা আছে আমাদের, তাদের পক্ষে সেই ধরনের বিচার করা সম্ভব নয়। এটার একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর আমাদেরকে ফলো করতে হয়। আমরা সেপ্টেম্বর মাসে দায়িত্ব নিয়েছি, নভেম্বর পর্যন্ত কোর্ট সবকিছু ঠিকঠাক হতে সময় লেগেছে। তারপরে মাত্র কয়েক মাসের ব্যবধানে, 6 মাসেরও কম সময়ের মধ্যে প্রথম তদন্ত রিপোর্টটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দিতে পেরেছে। আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে তদন্ত সংস্থায় যে সমস্ত অফিসাররা কাজ করেন, তারা যদিও পুলিশ বাহিনী থেকে এসেছেন, তারা কিন্তু স্বৈরাচারের সাথে সম্পৃক্ত কেউ না। কারণ অধিকাংশই স্বৈর শাসনের আমলে তারা কিন্তু হয় বঞ্চিত ছিলেন, ওএসডি ছিলেন, নইলে বান্দরবনে ছিলেন। এই স্বৈর শাসনের সাথে কোনো অবস্থায় একমত ছিলেন না বা ওই অপশাসনের সাথে সম্পৃক্ত না। সেখান থেকেই বেছে বেছে আমাদেরকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করতে হয়েছে। এরপরে সমস্যা হচ্ছে যে তারা তদন্ত করেছেন সাধারণ আইনের মামলার তদন্ত। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের অধীনে যে মামলা, এখানে যে অপরাধ, এটা অপরাধের যে ধরন, অপরাধের যে উপাদান, বিচারের যে পদ্ধতি, সবকিছু কিন্তু সাধারণ আইনের থেকে আকাশ পাতাল পার্থক্য। যেমন ধরুন, আপনি যদি একটা মার্ডারের বিচার করেন, মার্ডারের বিচারের সময় দেখতে হয় তাকে মোটিভ কি ছিল খুন করার, কে খুন করেছে, কিভাবে খুন করেছে, গুলি করেছে না কোপ দিয়েছে, যদি দুইজনে কোপ দিয়ে থাকে কার কোপে মারা গিয়েছে, সেই কোপের আঘাত যেটা সেটা পোস্টমর্টমের সাথে সাপোর্ট করে কিনা, যে এই আঘাতেই তার মৃত্যু হয়েছে, দিস অ্যান্ড দ্যাট। কিন্তু ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে মার্ডার যখন হয়, সেখানে এই সমস্ত কিছু প্রমাণ করতে হয় না। সেটা প্রমাণের পদ্ধতিটা সম্পূর্ণ ভিন্ন। এটা আইনের ব্যাখ্যা আমরা এখানে আলোচনা করব না। একজন মানুষ যদি একটা খুন করে, সেটার আপনি বের করলেন, কিন্তু যেখানে 1,500 মানুষ শহীদ হয়ে গেছে, সেখানে আপনি 1,500-এর মধ্যে আমার জানার মধ্যে 4-5 জন বা 10 জন মানুষের শহীদের চেয়ে বেশি মানুষের কোনো পোস্টমর্টেম হয়নি। ওই সময়ে পোস্টমর্টেম করার কোনো পরিবেশ ছিল না, সুযোগ ছিল না। পোস্টমর্টেম তো দূরের কথা, প্রথম বাধা দিয়েছে হসপিটালে নিতে, কারণ অ্যাম্বুলেন্সে হামলা করেছে, রিক্সায় হামলা করেছে, যারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাদেরকে গুলি করেছে। আচ্ছা, প্রথম ব্যারিয়ার যে আপনি হসপিটালেই যেতে পারেন। যেগুলোকে নেওয়া গেছে, হসপিটালে যাওয়ার পরে পুলিশ বাধা দিয়েছে চিকিৎসা করতে, এবং আপনারাই বলেছেন যে আমরা ওদেরকে গুলি করেছে মারার জন্য, আপনারা চিকিৎসা দিচ্ছেন কেন? আপনারা শুনেছেন তার কথা। পঙ্গু হসপিটালে যখন আমরা প্রথম আমি দায়িত্ব নেই, তার পরপরই গিয়েছি, সেখানে ভর্তি রোগী এখনো যারা আছেন তারা বলেছেন যে প্রাইম মিনিস্টার নিজে এসে বলেছে এগুলো সারবানা, চিকিৎসা দিবে না, যাতে অন্য কোথাও যেতে না পারে। এটার আবার ব্যাখ্যা দিয়েছিলাম, অনেকে আবার এটা ভুল ব্যাখ্যা করেছেন, নো রিলিজ নো ট্রিটমেন্ট। এটা আবার বলেছেন উনি পজিটিভ অর্থে বলেছেন, না উনি পজিটিভ অর্থে বলেননি। উনি বলেছেন চিকিৎসাও দিবা না, উনি বলেছেন এখান থেকে বাইরে যেতে দিবা না, কারণ বাইরে গেলে তো চিকিৎসা পাবে। পা পচে গেছে, গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে, সেই রোগীকে কোনো চিকিৎসা দেয়নি। সে বলেছে আমারে মাফ করে দেন, আমি চলে যাই বাইরে দিয়ে, নাহলে বাড়িতে গিয়ে মরবো, এখানে মরতে চাই না। না, বলছে না, তোমাকে যেতে দেওয়া হবে না, আমাদের সেই অর্ডার আছে, যেতে দিতে পারবো না। এরপরে শহীদ হয়ে গেছে, লাশের যখনই শহীদ হবে তখনই পোস্টমর্টমের একটা প্রশ্ন আসে। কোনো পোস্টমর্টম না, সোজা বাড়ি নিয়ে যাওয়া। মৃত্যুর সার্টিফিকেটের মধ্যে লিখতে বাধ্য করেছে যে মৃত্যুর কারণ করোনা হয়েছে, মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক হয়েছে, গুলিতে মারা গেছে, মাথার গুলি উড়ে গেছে, বুক ছিদ্র হয়ে গেছে, মৃত্যুর কারণে লেখা হয়েছে যে করোনায় মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে, এগুলো করেছে। তারপরে আসেন বাসায় নিয়ে গেলেন, ও হসপিটালে লাশটা রইল কিছুক্ষণ, ফ্যামিলি মেম্বার থেকে খবর দিয়ে আসার মতো সুযোগ তারা দেয়নি। বলেছে কেউ যদি নিয়ে যাও তো নিয়ে যাও, নাহলে আমরা এখনই অজ্ঞাত পরিচয় লাশ হিসাবে দাফন করে ফেলবো। সেখানে শহীদের স্বজনেরা, তাদের সহকর্মীরা, তারা এসে চেষ্টা করেছে সেই লাশগুলো নিয়ে পরিবার বর্গের কাছে দেয়া। অনেকের ক্ষেত্রে এটা সম্ভব হয়নি। এরপরে জানাজা করবে, সেটা করতে দেয় 5 জন 10 জন, এখনই দাফন করে দাও, রাত্রেবেলা দাফন করে দাও, বেশি লোক। কবরস্থান, পারিবারিক কবরস্থানে দাফন করবে, সেটা করতে দেয়নি। আসাদুল ইয়ামিনের ক্ষেত্রে এটা ঘটেছে। এই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, তাহলে আপনি বিচার করবেন কিভাবে? তাহলে আপনার মৃত্যুর সার্টিফিকেটে লেখা আছে হার্ট অ্যাটাক, পোস্টমর্টেম হয় নাই, চিকিৎসা হয় নাই, তার মানে এগুলো বিচার হবে না? ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা গণহত্যার যখন বিচার হবে, তখন এগুলো কোনো সাবজেক্ট ম্যাটার না। বরং আমরা এগুলো যখন প্রমাণ করবো যে তাকে চিকিৎসা নিতে দেওয়া হয় নাই, এটাই প্রমাণ করবে যে এখানে গণহত্যা কি পদ্ধতিতে, কি সিস্টেমে এটা হয়েছে। এই যে বিচারের প্রক্রিয়াটা, এগুলো শেষ করে তদন্ত রিপোর্ট দাখিল করতে হয়। যে গুলি করেছে এখানে শুধুমাত্র সে আসামি না, যে গুলি করে নাই বা দেখেও নাই হয়তো চোখে, কিন্তু কমান্ড দিয়েছে গণভবনে বসে, সে 1 নম্বর আসামি। এইটাই হচ্ছে গণহত্যার বিচারের সাথে সাধারণ বিচারের পার্থক্য। তাহলে আমাদের প্রথম তদন্ত রিপোর্ট 6 মাসের কম সময় আমরা পেয়েছি।
4টা মামলার বিচার কার্যক্রম চলছে এই মুহূর্তে। আপনারা অনেকেই বলেন বিচার দৃশ্যমান দেখি না, বিচার দৃশ্যমান। 4টা মামলার ওপেন বিচার চলছে, আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ। আগামী 3 অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলায়, শেখ হাসিনার বিরুদ্ধে। এবং পরবর্তী খুব অল্প সময়ের মধ্যে আমরা আশা করছি যে আমরা এত সিলেক্টিভ ওয়েতে শেখ হাসিনার মামলা সাক্ষী দেওয়ার জন্য বাংলাদেশের মোটামুটি 18 কোটির মধ্যে 10 কোটি লোক সাক্ষী দেওয়ার জন্য রেডি আছে। 10 কোটি লোক তার সাক্ষী আমরা নেব না। আমরা সবচাইতে এই অপরাধ প্রমাণের জন্য যেসব সাক্ষীর দরকার তাদেরকেই সিলেক্ট করেছি এবং সেখান থেকে যারা বেস্ট উইটনেস তাদেরকে দিয়ে আমরা মামলাটা প্রমাণ করব। এই মামলা প্রমাণ করতে গিয়ে বিচারের যেমন একটা দাবি আছে, প্রচন্ড দাবি আছে। আমরা শহীদের এই ভিডিও আজকে দেখেছি, কি মনে হচ্ছে যে এদেরকে এক্ষুনি তো পারলে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু যখন আমরা বিচার করতে যাব আমাদেরকে কিন্তু আবেগটা কন্ট্রোল করতে হয়, কারণ আমাকে ইন্টারন্যাশনাল যে ইয়ার্ডস্টিক আছে বিচারের, গণহত্যার বিচারে, সেটা আবার মানতে হবে। তা না হলে আমাদের দেশের জনগণের বাইরেও বিশ্বব্যাপী একটা অডিয়েন্স আছে যারা আমাদেরকে স্ক্যানার দিয়ে প্রতি মিনিটে স্ক্যান করে যে আমাদের বিচারটা সঠিক রাস্তায় আছে কিনা। আন্তর্জাতিক সম্প্রদায় আছে, জাতিসংঘ আছে, আইসিসি আছে, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আছে, বিভিন্ন রাষ্ট্র আছে, ইউরোপীয় ইউনিয়ন আছে, আমেরিকা আছে। তারা কিন্তু এই গ্লোবাল পার্সপেক্টিভে আপনি একটা রাষ্ট্রের অভ্যন্তরে গণহত্যার বিচার যখন করবেন সেটা আবার রাইট ট্র্যাকে চলছে কিনা সেটাও আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। কারণ আমি তাড়াহুড়া করে একটা বিচার প্রক্রিয়া শেষ করলাম, পরবর্তী সময়ে এসে এমন কিছু প্রশ্ন তোলা হলো, পরে আপনি কিন্তু বলবেন যে তোমরা করেছো কি, এইভাবে তাড়াহুড়া করে কি বিচার করছে, এখন তো আমাদের বিচারের রায় তো থাকে না। আমাদের দুই দিকে ব্যালেন্স করতে হয়। আমাদের শহীদদের পরিবার, শহীদদের স্বজন, ভিকটিমদের আবেগকে যেমন অ্যাড্রেস করতে হয়, তাদের বিচারের যে দাবি, যে তৃষ্ণা, সেটা যেমন অ্যাড্রেস করতে হয়, একইভাবে আইন, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, আসামির অধিকার, এগুলোকে মেনটেন করে এটা করতে হয়। সেটা করতে যে যুক্তিসঙ্গত সময় দরকার সেটা আমরা নিয়েছি, সেটা আমরা নিচ্ছি। কিন্তু তার অর্থ এই নয় যে এই বিচার বছরের পর বছর সময় লাগবে, তা না। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। এরপরে যেটা বাকি থাকবে, 15 বছর ধরে চলা যে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এটা এত বিস্তৃত পরিসরে করা হয়েছে, এটার পেছনে যে কমান্ড স্ট্রাকচার, এটার যে প্যাটার্ন। কারণ একটা মানুষকে রাস্তা থেকে গুম করে ফেলা হয়েছে, তাকে নিয়ে কোথায় নিয়ে গেছে কেউ জানে না। 8 বছর, 10 বছর, 15 বছর, আজকে 16 বছর, আপনারা কিন্তু জানেন না যারা গুমের শিকার হয়েছে, যারা ফিরে আসেনি, তারা কোথায় আছে, তারা জীবিত না মৃত, মৃত হয়ে থাকলে কবে মারা গেছে, কোথায় কবর হয়েছে, কোনো কিছু কিন্তু আমরা জানি না। এই যে গোপন বন্দিশালায় আটক, গোপন বন্দিশালা থেকে মানুষকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে লাশ কখনো নদীতে, কখনো সাগরে, কখনো জঙ্গলে, এই যে ফেলে দেয়া, এই বিচার করার যে দায়িত্ব জাতির কাঁধে আছে। কারণ যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছিল, রাস্তা দিয়ে হাঁটতে আপনি আমি সবাই আতঙ্কিত ছিলাম, কখন পেছন থেকে এসে সাদা পোশাকধারী মানুষ কখন মাইক্রোবাসে তুলে আপনাকে নিয়ে যায়। এই বিচার যদি আপনি না করতে পারেন, এই রাষ্ট্র যদি করতে না পারে, তাহলে মাথায় রাখতে হবে আগামী যে সরকারই আসুক আবার একই ভয়ের সংস্কৃতি কিন্তু ফিরে আসার আশঙ্কা আছে। সুতরাং সেই বিচার আমাদের করতে হবে সঠিক তদন্তের মাধ্যমে। এবং যারা এটাকে কালচারে পরিণত করেছিল, যারা গুম এবং গুম করার পরে তাদেরকে মেরে তাদের লাশ ডিসপোজাল করে দেওয়ার যে কালচারে পরিণত করেছিল, সেটা আমাদেরকে বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতে আবার কখনো গুম হয়ে যাওয়া, বুড়িগঙ্গায় তার লাশ গুলি করে সিমেন্টের বস্তার সাথে বেঁধে ডুবিয়ে দেওয়াটা এই জাতি আর অ্যাফোর্ড করতে পারবে না। আমরা এটা হতে দিতে পারি না। সুতরাং এই বিচার আমাদেরকে করে যেতে হবে। কিন্তু এই বিচারের জন্য কিন্তু গণহত্যার বিচারের চেয়ে একটু বেশি সময় লাগবে, কারণ এটার তদন্তের প্রক্রিয়াটা জটিল, এটার এভিডেন্স কালেকশনটা জটিল, এবং এইটাকে স্ট্যাবলিশ করার জন্য আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে সেটা ফলো করে করাটা খানিকটা কষ্টসাধ্য, খানিকটা না, খুবই কষ্টসাধ্য। কিন্তু আমরা কনফিডেন্ট, আমরা রাইট ট্র্যাকে আছি। আমরা পুরো এই স্ট্রাকচারকে আবিষ্কার করেছি, কারা এর সাথে ছিল সেটা জেনেছি, কারা মূল হোতা ছিল, কে স্বপ্নদ্রষ্টা ছিল, কে এক্সিকিউশনে ছিল, সবই আমরা পেয়েছি। এক এক করে সেগুলোর বিচার আমরা করে যাব। কিন্তু যতটুকু সময় দরকার, পরবর্তীতে যারাই সরকারে আসবেন নির্বাচিত হয়ে, তাদের প্রতি আপনাদের একটা অঙ্গীকার তাদের কাছ থেকে নেওয়া উচিত হবে যে এই বিচার কোনো অবস্থায় যেন বন্ধ না হয় যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হবে। এটা খুবই ইম্পর্টেন্ট এই জাতির জন্য।
এই সরকারের পক্ষ থেকে হ্যাঁ অনেক সমালোচনা অনেকেই করেছেন, করাটা স্বাভাবিক, আবেগ আছে আপনাদের, কিন্তু আইন মন্ত্রণালয়ের ব্যাপারে যতটুকু আমার কাজের সাথে সম্পৃক্ত আমি জানি যে যখন আমি বলেছি যে এখানে ট্রাইব্যুনাল বিল্ডিংটা সংস্কার করতে হবে, পরদিন সকালবেলায় 30 জন 40 জন ইঞ্জিনিয়ার সহ, চিফ ইঞ্জিনিয়ার সহ, সচিবরা সহ গিয়ে হাজির হয়েছেন। দুজন উপদেষ্টা সকাল 8টার আগে গিয়ে হাজির হতেন, নিজেরা তদারকি করেছেন বিল্ডিং এর কাজ সমাপ্ত হচ্ছে কিনা, এবং যতক্ষণ সমাপ্ত না হয়েছে কিন্তু প্রতি সপ্তাহে 2 বার করে ওনারা গিয়েছেন। যখন আমি বলেছি আমার প্রসিকিউটর দরকার, অমুককে আমি চাই, বলেছে যদি আপনি মনে করেন যে আপনার এই কাজের জন্য অমুককে দরকার, 1 মিনিট দেরি করেন নাই, বসে থেকে আমি গেজেট করিয়ে নিয়ে গিয়েছি। তদন্ত কর্মকর্তা নিয়ে করতে হবে, কাকে কাকে দরকার, কোন কোন লোক আমরা আমাদের জানা মতে ভালো তাদেরকে দরকার। উনি কিন্তু পরবর্তী দিন আসতে বলেননি, উনি ওখানে বসে সমাধান করেছেন। সুতরাং বিচারের ব্যাপারে আইন মন্ত্রণালয়ের যে সহযোগিতা, আইন উপদেষ্টার যে সহযোগিতা, এবং ট্রাইব্যুনালে আমরা যে কয়েকজন মানুষ আছি, অন্তত আল্লাহ তাআলার কাছে আমরা এই ব্যাপারে জবাবদিহি করতে ভীত নই যে আমরা কোনো একজন মানুষ এই প্রক্রিয়ায় কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে এবং বিচারের উদ্দেশ্য সফল করার ব্যাপারে আমরা এক বিন্দু আপোষ করিনি। ইনশাআল্লাহ আমি আগের দিনও বলেছি যে আমরা আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, পৃথিবীর কোন সম্পদের বিনিময়ে আমাদের প্রসিকিউশনকে, আমাদের এই বিচার ব্যবস্থাকে কেনার ক্ষমতা কারো হবে না ইনশাআল্লাহ। আমাদেরকে প্রভাবিত করে, আমাদেরকে টাকা দিয়ে, আমাদেরকে প্রলোভন দেখিয়ে অথবা ভয় দেখিয়ে বিচার কার্য থেকে বিরতও রাখা যাবে না, বিচার কার্যে কোনো আপোষ করারও সুযোগ কাউকে আমরা ইনশাআল্লাহ দেব। বিচার পূর্ণ শক্তিতে চলছে। দৃশ্যমান হওয়ার ব্যাপারে যারা বুঝতে পারেন না তারা অনুগ্রহ করে চোখ রাখবেন, আদালতে যাদের আসা সম্ভব হবে তারা আসবেন। বিচার প্রক্রিয়া নির্দিষ্ট গতিতেই চলছে, স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা করছি, এবং এটা সমাপ্ত অবশ্যই আমরা নির্ধারিত সময়ের মধ্যে করবো ইনশাআল্লাহ। আর শহীদ পরিবারের সদস্যদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং আবেগ, কারণ তারাই বাংলাদেশটাকে একটা নতুন জন্ম দিয়েছেন। কিন্তু মাথায় রাখবেন যে এই সরকার কতটা সীমাবদ্ধতার মধ্যে দায়িত্ব পালন করে। আমরা চাইলেও, যেমন শহীদ ইয়ামিনের বাবা বলেছেন যে পুলিশকে দিয়ে তদন্ত করছেন, মুগ্ধের বাবা বলেছেন, কিন্তু দেখেন তদন্ত করার এক্সপার্টিস কার বাংলাদেশে? আমি কি চাইলে আমি তদন্তকারী কর্মকর্তা হতে পারবো? আপনাকে দিলে আপনি পারবেন? এই যে তদন্তের বিষয়টা, এটা ঠিক যে পুলিশ, অধিকাংশ হত্যাকাণ্ড পুলিশ দ্বারা হয়েছে, কিন্তু আজকে তো বাংলাদেশে আপনি পুলিশকে নাই করে দিতে পারবেন? পারা তো যাবে না। পুলিশের ব্যক্তিগুলো হয়তো যারা এগুলোর সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে আপনি বাদ দিলেন, কিন্তু পুলিশের মধ্যে তো ভালো মানুষ কিছু হলেও আছে, এবং নাহলে এই রাষ্ট্রটা আজকে ফাংশন করছে কিভাবে? অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে রাষ্ট্র যাচ্ছে, একটা বড় ট্রমার মধ্য দিয়ে রাষ্ট্রটা এসেছে। এই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখা, এই রাষ্ট্রকে ফাংশনাল রাখা এত বড় ট্রমার পরে, যেখানে পুলিশ বাহিনী পালিয়ে গিয়েছে, প্রশাসন যন্ত্র সবকিছু স্বৈরশাসনের সাথে সম্পৃক্ত ছিল, বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সম্পৃক্ত ছিল, বিচার ব্যবস্থাগুলো সম্পৃক্ত ছিল, একটা যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামোর মতো শুধু বিল্ডিং গুলো ছিল, ভেতরে সবকিছু ধ্বংস হয়ে গেছে, এমন এক রাষ্ট্র কাঠামোর দায়িত্ব কিন্তু এই সরকার নিয়েছিল। তার মধ্য দিয়ে এত বড় আয়োজন, এত বড় গণহত্যার বিচার, এটা চলমান আছে, শুকরিয়া আদায় করি আমরা। এবং আমরা যেহেতু ডিটারমাইন্ড আছি, ইনশাআল্লাহ এই বিচারের সঠিক পরিণতি আপনারা বাংলাদেশে দেখতে পাবেন। এই ব্যাপারে কোন রকম দ্বিধা এবং সন্দেহ আপনারা রাখবেন না। সবশেষে এই বিচার আগামীর বাংলাদেশে ভয়হীন, ভীতিহীন একটা পরিবেশ তৈরি করবে। কোন স্বৈরশাসক, কোন দুর্বৃত্ত মানুষকে, জনগণকে এইভাবে হত্যা করার দুঃসাহস দেখাবে না, কাউকে গুম করার দুঃসাহস দেখাবে না, আবার ক্ষমতায় টিকে থাকার জন্য এইরকম গোয়েন্দা বাহিনী তৈরি করবে না যারা মানুষকে অপহরণ করে গায়েব করে দেবে। সেই রকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এই বিচার ব্যবস্থাটাকে সঠিক রাস্তায় পরিচালনার মাধ্যমে বিচারটা নিশ্চিত করে আগামীর বাংলাদেশ, এমন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গোটা জাতির সবাই আমরা একসাথে কাজ করছি। আপনারাও আমাদের সাথে কাজ করুন। ইনশাআল্লাহ শহীদদের যে স্বপ্ন, সেই স্বপ্নে দেখা বাংলাদেশ অচিরেই আমরা দেখতে পাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে